আর আবার নিয়ে এলাম তোদের ইংরেজি চর্চার আরেকটা এপিসোড 5। এই স্বাধীনতা দিবসের পরেই একটা অনবদ্য এপিসোড এটা। তাতে বাচ্চাদের জন্য থাকবে একটা স্বাধীনতা সংক্রান্ত কুইজ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। এখানে বাচ্চাদের একটা ছোট্ট কুইজ আছে, এটা দেখতে বাচ্চাদের ভালো লাগবে। শুরু করি এপিসোড 5। আজকের লেসন, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো তো? পার্টস অফ স্পিচ, ঠিক বলেছো, পার্টস অফ স্পিচ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রকার। পার্টস অফ স্পিচ সম্বন্ধে প্রথম যদি বলতে হয় তাহলে বলতে হবে নাউনের কথা। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়। নাউন সেটা কোনো বস্তুর হতে পারে, ব্যক্তির হতে পারে, একসঙ্গে একটা গোষ্ঠী হতে পারে, এর নাম, বইয়ের নাম, সংবাদপত্রের নাম, যে কোনো ধরনের নাম নাউনের দ্বারা বোঝা যায়। এরপরে তোমাদেরকে একটা প্রশ্ন, বলো তো নূতন জামা কবার পরা যায়? একটা নূতন জামা কবার পরা যায়? নূতন জামা একবারই পরা যায়, কেননা দ্বিতীয়বার পরলেই সেটা পুরাতন হয়। তাহলে নূতন জামা যদি একবার পরা যায়, নাউনও সেরকম একবার ব্যবহার করার পরে আর নাউনটা আমরা ব্যবহার করি না। তার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নাউন। তাহলে নাউন আর প্রোনাউনের মধ্যে কোনো পার্থক্য আছে কি? খুব একটা পার্থক্য নেই। যে নূতন জামাটা তুমি বাইরে পরে যাও, আবার সেটা পুরাতন হয়ে গেলে তুমি ঘরে পরো, সেই রকমই নাউন, যেটা আমরা কারণ নাম বলছি, এই নামটা বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমরা তার প্রোনাউন ব্যবহার করি। নাউন আর প্রোনাউন বিষয় একই, এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন একমাত্র যারা কাজ করে। নাউন আর প্রোনাউনই কাজগুলো, যত কাজ আছে সেই কাজগুলো। নাউন প্রোনাউনের পরে যেটা পেলাম, তাহলে একটা বাক্যে একটা কাজ থাকতে হয়, বা একটা ভার্ব বা একটা ক্রিয়াপদ থাকতে হয়। তাহলে এই নাউন আর প্রোনাউন যে কাজটি করে সেইটাকে বলা হয় ক্রিয়াপদ বা ভার্ব। তাহলে ভার্বের দ্বারা আমরা অনেক কিছুই বোঝাতে পারি, যেমন ঘুমানো, স্নান করা, খাওয়া, কথা বলা, তোমরা ভিডিওটা শুনছো, আমি ভিডিওটা তৈরি করছি, এই সমস্ত কিছু ভার্বের দ্বারা বোঝা যায়। এর পরেরটাতে আসি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের সঙ্গে যদি কোনো কিছু অ্যাড করা হয় বা যোগ করা হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে ভার্বটার সঙ্গে কি যোগ করা যায়, যেমন ভার্বটা কখন ঘটেছে, সে কেমন ভাবে ঘটিয়েছে, কত ঘন ঘন এটা ঘটায়, এরকম বিভিন্ন ভাগ আমরা ভার্ব সম্বন্ধে বলতে পারি। সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, এই যে দ্রুত কথাটা কি রকম ভাবে দৌড়ায় সেইটা বোঝাচ্ছে। হি রানস আর হি রানস ফাস্ট। তাহলে এই ফাস্ট কথাটা, রান এই ভার্বটিকে বিশেষিত, এটাকে বলা হয় অ্যাডভার্ব। পরে আমরা প্রত্যেকটি পার্ট একটু একটু আলোচনা দেখবে, বুঝতে পারছো। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কাকে বিশেষিত করে? অ্যাডজেক্টিভটা বিশেষিত করে যারা কাজ করে তাদের, অর্থাৎ নাউন আর প্রোনাউন। নাউন প্রোনাউন এদেরকে সম্বন্ধে কোনো কথা বলে, যে কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় অ্যাডজেক্টিভ। আর একটু আগেই যেটা দেখলাম সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কাকে বিশেষিত করে বললাম? অ্যাডভার্ব ভার্বকে যেমন বিশেষিত করে, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও বিশেষিত করতে পারে। আবার তার সঙ্গে সঙ্গে ও নিজে আরেকটা অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। যখন অ্যাডভার্ব পড়বো তখন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এর পরেরটাতে আসি, সেটা কি না কনজাংশন। তাহলে কনজাংশনটা কি? কনজাংশন অনেকটা একটা গিটের মতো। তো দুটি সুতো দুদিক থেকে এলে সেটাকে যদি আমি বড় একটা সুতোয় পরিণত করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা গিট।
তাহলে সেই যে গিটটা আমরা দিই সেইটাকেই বলি আমরা কনজাংশন। তাহলে কনজাংশনের দ্বারা দুটো নাউন, সেই দুটো নাউনকে আমি জুড়ে দিতে পারি। কনজাংশনের দ্বারা আমি দুটো বাক্যকে জুড়ে দিতে পারি। কনজাংশনের দ্বারা দুটো ফ্রেজ বা ক্লজকেও জুড়ে দিতে পারি। আমাদের খুব জানাশোনা কনজাংশন, অনেক কনজাংশনের মধ্যে জানাশোনা দু তিনটি কনজাংশন হচ্ছে বাট, অ্যান্ড, অর, এইগুলো। তাহলে যেমন ধরো বাট, বাটের দ্বারা কি হয়, দুটো পরস্পর বিরোধী কনজাংশন, দুটো পরস্পর বিরোধী শব্দ বা বাক্য যুক্ত হয় বাটের দ্বারা। অ্যান্ডের দ্বারা দুটো সম ধরনের বাক্য যুক্ত হয়, সমান ধরনের বাক্য যুক্ত হয়। যদি পজিটিভ হয় দুটোই পজিটিভ, নেগেটিভ হলে দুটোই নেগেটিভ বাক্য। তো সেই একই ধরনের বাক্যগুলো জয়েন করতে আমাদের অ্যান্ড এই কনজাংশনটা। এইরকম ভাবে কনজাংশন যখন পড়াবো সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা। এর পরেরটা আসি, এর পরেরটা হচ্ছে দেখো প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনকে যদি আমি ভাঙি তাহলে কি আসে জানো? প্রি আর পজিশন। তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এপিসোডে আমরা বলেছিলাম যে প্রি এই কথাটার অর্থ কি? প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। আচ্ছা, তুমি যদি মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকো, একাই দাঁড়িয়ে আছো আর কেউ নেই আশেপাশে, তুমি বলতে পারবে কার আগে দাঁড়িয়ে আছো? বলতে পারবে না, তার কারণ আর তো কেউ নেই। তাহলে কারোর আগে যদি পজিশন নিতে হয় বা কারোর পূর্বে যদি বসতে হয়, তাহলে পরে আমাদেরকে অবশ্যই অন্য একজনকে থাকতে হবে, তবে তো আমি তার আগে বসবো। তাহলে আমাদের এই যে প্রিপোজিশনও তাই কার পূর্বে অবস্থান করে? সেই যারা কাজ করে তাদের পূর্বে। কারা কাজ করে বললাম? নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউনের পূর্বে বসে, তার আগে বসে ওই নাউন আর প্রোনাউনের সঙ্গে ভার্ব এবং বাক্যের বাকি অংশটার একটা যোগ তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ঘটকালিটা করে প্রিপোজিশন। পরে প্রিপোজিশন আরো সুন্দর আলোচনা করব, এটা একবারে লাইভ আলোচনা হবে, দেখবে। ইন মানে কি, অন, বাই, অফ, উইথ, সবগুলো প্রিপোজিশন করে ছবি আকারে তোমাদের সামনে তুলে। এরপরে যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন মানে একটা বলবো যে আমাদের আবেগ যে সূচক যে শব্দগুলো ব্যবহার করি, এগুলোর এমনি কোনো মানে নেই, কিন্তু আমাদের আবেগগুলোকে প্রকাশ করতে কাজে লাগে, যেটা আমরা পার্ট 1-এ কিছুটা পেয়েছিলাম। তো সেই ইন্টারজেকশন যেমন হুররে মজা, উফ দুঃখ, ওহ হাই, এই যে কথাগুলো বলি এইগুলোকে বলা হয় ইন্টারজেকশন। এরপর আসছি আমরা আরেকটা শব্দ আমরা পাই, সেটা হচ্ছে আর্টিকেল, এ, এন আর ডি। তাহলে আর্টিকেল তো এদের মধ্যে কেউ নেই, এই আটটার মধ্যে তো আর্টিকেলের স্থান নেই। তাহলে আর্টিকেল তো আছে, আর্টিকেলগুলো কোন স্থানে বসবে, ওটা কার গ্রুপের মধ্যে পড়বে তোমরা বলতে পারবে? দেখে নাও। আর্টিকেল সাধারণত বসে অ্যাডজেক্টিভ। কেন না? অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? যেটা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়। এ বা অ্যান এর দ্বারা তো আমরা সংখ্যা বোঝাই, একটি বোঝাতে কাজে লাগে। এ ম্যান, হ্যাঁ, অ্যান অ্যাপল। তাহলে পরে এইগুলোতে আমরা এ অ্যান দিয়ে যখন আমরা সংখ্যা বোঝাচ্ছি তখন কিন্তু এটাকে অ্যাডজেক্টিভের ঘরেই ফেলবো। দা বলেও কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করতে পারি, কোনো নাউনকে, তাহলে তার দ্বারাও আমরা একটা অ্যাডজেক্টিভকেই বোঝাই, সেই জন্য আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভের গ্রুপেই পড়বে। এরপরে যেটা আসছে সেটা দেখো, পার্টস অফ স্পিচ ব্যাপারটা যদি বুঝতে না পেরে থাকো তাহলে এই ছবিটা দেখো। এই ছবিটাতে দেখো বইয়ের মধ্যে থেকে অনেক শব্দ যেন বেরিয়ে চলে আসছে, মনে হচ্ছে না? অনেক শব্দ বেরিয়ে বেরিয়ে আসছে। তাহলে একটা বইয়ের মধ্যে কত শব্দ থাকে বলো তো? একটা মোটা বই থাকলে পরে কয়েক লক্ষ শব্দ থাকতে, তাহলে এত কয়েক লক্ষ যদি শব্দ আমাকে বেছে 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 রাখতে হয়, তাহলে পরে আমরা কতগুলো পাত্র নেব, কতগুলো বড় বড় গামলা নেব, যে গামলার মধ্যে আমরা সেই শব্দগুলোকে রাখতে পারি। তাহলে আমার কটা পাত্র নিলেই যথেষ্ট হবে? যদি আমরা বলি যে এই শব্দগুলো সবই আমরা
এই শুধুমাত্র এই 8টা পাত্র নিলে পরেই আমরা সেই সমস্ত শব্দকে জায়গা দিতে পারি। একটা পাত্রে ধরো রাখলাম নাউনগুলো, আরেকটা পাত্রে যা থাকবে সব প্রোনাউনগুলো ওখানে রাখলাম, আরেকটা পাত্রে ভার্ব, একটাতে অ্যাডভার্ব, একটাতে অ্যাডজেক্টিভ, একটাতে প্রিপোজিশন, একটাতে কনজাংশন এবং একটাতে ইন্টারজেকশন। তাহলে এত ধরনের শব্দ আমাদের একটা বইয়ের মধ্যে পাবো, আর কোনো কিচ্ছু লাগবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে ইংরেজিতে যত শব্দ আছে সব শব্দগুলোই কিন্তু এই 8টা ভাগে ভাগ করা, এর থেকে আর কোনো কিচ্ছু লাগে না। তাহলে পার্টস অফ স্পিচ বলতে বুঝতে পারলে যে একটা বাক্যের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো এই 8টা গ্রুপের মধ্যেই থাকে। হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এর বাইরে কোনো কিছু হবে না। এরপর চলো আমি নাউনের অনেক রকম নাউন আমার এখানে জড়ো হলো। এরপরে নাউনের গামলাটাকে ধরো আমি একটু উল্টে দিলাম, দেখি কত ধরনের নাউন পেলাম। চলো দেখি। হ্যাঁ, এই দেখো নাউনের গামলা উল্টে গেল, আর ওপর থেকে দেখো আস্তে আস্তে টপাটপ টপাটপ সব নাউন পড়তে আরম্ভ করলো। বুঝতে পারছো? দেখো কত রকম নাউন পড়লো। নাউন পড়লো প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, কংক্রিট নাউন, কাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন। তাহলে নাউনের এতগুলো ভাগ আমরা পেয়ে গেলাম। তাহলে একটা গামলার মধ্যে এত ধরনের নাউন আবার আছে। তাহলে নাউনগুলোকে আবার যদি আবার বাছতে হয় তাহলে আমরা এই 9টা কৌটো নিয়ে নাউনগুলোকে বাছি। তাহলে আমরা এরপরে আজকে দুটি নাউন নিয়ে আলোচনা করব। প্রথম দুটি, একটা প্রপার নাউন, একটা কমন নাউন। তারপর আস্তে আস্তে পরের এপিসোডে সব নাউনগুলোকে আলোচনা করার পরে বাকি পার্টস। তাহলে প্রপার নাউন আর কমন নাউন নিয়ে একটুখানি আলোচনা করি। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কোনো নাম কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাহলে পরে সেটাকে বলা হয় প্রপার নাউন। আর কমন নাউন সেই ধরনের কোনো গোষ্ঠী বা দল বা সেই ধরনের অনেককে বোঝায়, তখন তাকে বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউনের দ্বারা অনেকজনকে একসাথে বোঝানো যায়, কিন্তু প্রপার নাউনের দ্বারা একজনকেই বোঝানো যায়। চলো জিনিসটা একটু সহজ করে বুঝি। ধরো তোমাদেরকে বার্ড কথাটা বললাম, পাখি। কত রকম পাখি, সব পাখি বলবে আমি বার্ড, এ পাখিও বলবে আমি বার্ড, ও পাখিও বলবে আমি বার্ড, প্যাঁচাও বলবে আমি বার্ড, হ্যাঁ, প্যারটও বলবে আমি বার্ড, কোকিলও বলবে আমি বার্ড, সবাই বার্ড। তাহলে এখানে এই বার্ড কথাটি কি নাউন হবে বলো তো? কোনো নির্দিষ্ট পাখিকে যেহেতু বোঝাচ্ছে না, সেই জন্য এটা কিন্তু হবে কমন নাউন। এরপর ধরে নাও এই নাউনগুলোর মধ্যে থেকে একটাকে আমি চুজ করলাম, সেটা হচ্ছে প্যারট। প্যারট বললে পরে তাহলে সেটা কি হবে? সেটা কি প্রপার নাউন? কত পাখির মধ্যে একটা পাখিকে তো আমি বলছি না, সেটাও হবে কমন নাউন। কেন হবে? তার কারণ প্যারট বললে পরে আমার এত ধরনের নয়, একই ধরনের কিন্তু এতগুলো প্যারট চলে আসবে। সবাই বলবে আমি প্যারট, ও বলবে আমি প্যারট, ও বলবে আমি প্যারট। তাহলে কত প্যারট চলে এসেছে। তাহলে আমি কি একজনকে ডাকতে পারছি না। যখন একটা নাম ধরে আমি একজনকে ডাকতে পারছি না, তখন সেটাকে বলবো কমন নাউন। এরপর আমাদের একটি ছাত্রী, তার নাম সম্পূর্ণা। সম্পূর্ণার একটা প্যারট আছে, তার নাম হচ্ছে মোগলি। তাহলে প্যারটটা সে একটা ভালোবেসে নাম দিয়েছে মোগলি। এরপর যদি আমি মোগলি বলে ডাকি তাহলে কি হবে দেখো, এই দেখো প্যারটটা উড়ে চলে এলো। কটা এলো? একজনই এলো। সম্পূর্ণার বাড়ির সেই মোগলি কিন্তু উড়ে আমাদের স্ক্রিনে উঠতে লাগলো। দেখতে পাচ্ছ ডানা ঝাপটাচ্ছে, কি সুন্দর দেখতে। তাহলে এই যে প্যারটটা, এই প্যারটটা কিন্তু আমি একজনকেই বলছি, সেই সম্পূর্ণার বাড়ির ওই প্যারটটাকেই বলছি। তাহলে যখন আমি কারোর নাম ধরে ডাকলে পরে একটা প্যারটই এলো, তখন সেইটাকে আমরা বলবো প্রপার নাউন। তাহলে মোগলিটা হবে এখানে কি? প্রপার নাউন। বার্ড হচ্ছে কমন নাউন,
প্যারেট হচ্ছে কমন নাউন, কিন্তু কোনো একটা প্যারেটের যদি আমি আলাদা করে ভালোবেসে নাম দিই মোগলি, তখন সেটা হবে প্যারেট, বা সেটা হবে প্রপার নাউন। সেই প্যারেটটাকে প্রপার নাউন। তাহলে বুঝতে পারলে প্রপার নাউন কি। তাহলে একটু দেখে নি প্রপার নাউন কমন নাউন কাকে বলে। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে কমন নাউন হচ্ছে ইউজ টু নেম জেনারেল গ্রুপস। জেনারেল গ্রুপস মানে বয়, বয় বলতে ইন জেনারেল সব বয়কেই বোঝায়। পিপল বলতে সব মানুষকেই বোঝায়। প্লেস বলতে সব স্থানকেই বোঝায়। থিংস বলতে সব জিনিসকেই বোঝায়। আইডিয়া মানে সব ধরনের ধারণাকেই বোঝায়। তাহলে যখন সব ধরনের জিনিসকে একই সঙ্গে আমরা নাম দিতে পারছি, তখন সেটাকে বলবো কমন নাউন। কিন্তু প্রপার নাউন ইউজ টু নেম স্পেসিফিক পিপল। স্পেসিফিক মানে নির্দিষ্ট। তাহলে প্রপার নাউনটা আমাদের নির্দিষ্ট একটি ব্যক্তি, নির্দিষ্ট একটি স্থান বা নির্দিষ্ট একটি জিনিসকে বোঝাতে কাজে লাগে। তাহলে তাহলে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, এদের নাম যখন আমি করব, তার দ্বারা শুধু একটা নামই আসে বা ওই নাম বললে ওটাকেই বোঝায় আর কাউকে বোঝায় না, তখন সেটাকে আমি বলবো প্রপার নাউন। দে মাস্ট বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে প্রপার নাউন আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেখো, লেডি, লেডির দ্বারা কি বোঝায়? LADY, লেডি, সব লেডিকেই বোঝায়। এরপর যদি আমি এই নামটা দিই সুলগ্না, তাহলে সুলগ্না কি হচ্ছে? সুলগ্না হচ্ছে একটা নির্দিষ্ট মহিলা। সুলগ্না যার নাম সেই সাড়া দেবে। তাহলে এইখানে এই লেডি কথাটা হচ্ছে কমন নাউন আর সুলগ্না হচ্ছে প্রপার নাউন। এরপর দেখো, মান্থ, একটা মাসের কথা বলা হচ্ছে। তাহলে যে কোনো মাস হতে পারে এটা। আর এখানে যখনই আমি বলছি সেটা আগস্ট, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর দেখো, ডে, যে কোনো দিন হতে পারে, কিন্তু আমি বললাম থার্সডে, তাহলে সেটাও একটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। কান্ট্রি, যে কোনো দেশ হতে পারে, কিন্তু আমি যখন বলে দিলাম ইন্ডিয়া, তখন সেটা একটা দেশকেই বোঝাচ্ছে, আমাদের দেশ। ওশান বা মহাসমুদ্র যেগুলো, সেইগুলোর যখন বললাম তখন আমি একটা নাম দিলাম প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। তাহলে এই প্রশান্ত মহাসাগর একটাই, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এখানে দুটোর মধ্যে দেখো একটা জিনিসের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রপার নাউনের নিচের লাইনটাতে লেখা ছিল দে মাস্ট বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে এই যে প্রপার নাউনগুলি, এগুলোর শুরুগুলো দেখো সবগুলোই কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে হয়েছে, তাই না? এসটা বড়, এটা বড়, টিটা বড় হাতের আছে, আইটা বড় হাতের আছে এবং পিটা বড় হাতের আছে। তাহলে যেখানে বাক্যের মাঝে কোনো শব্দ বড় হাতের থাকবে, ভেবে নিতে পারি যে সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন চেনার উপায়ও বললাম, প্রপার নাউন কি জিনিসটা বললাম। চলো, এবারে যেটা বলেছিলাম যে আমাদের শিক্ষক দিবস, শিক্ষক দিবস বলছি, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের একটা ছোট্ট কুইজ করাবো। তাহলে এখন হচ্ছে কুইজের সময়। চলো, এই রাউন্ডের নাম কি দেখে নি। এই রাউন্ডের নাম দেখো মনুমেন্টস। তাহলে মনুমেন্টস মানে হচ্ছে বিভিন্ন সৌধ বা বড় বড় যে বিল্ডিং গুলো থাকে সেগুলোকে মনুমেন্টস বলে। তাহলে মনুমেন্টস বললে কোনো নির্দিষ্ট মনুমেন্টের কথা কি বলছি আমি? না, সব মনুমেন্টের কথাই বলছি। তাহলে পরে এটা কোন নাউন হবে? এটা হবে কমন নাউন। এরপরে বলো দেখি, এই স্থানটির নাম কি? বলো, বলেছ, এটা হচ্ছে কুতুব মিনার। এটা দিল্লিতে অবস্থিত। তাহলে এই যে কুতুব মিনার নামটা বললাম, এই কুতুব মিনারটা কি না? এটা কিন্তু একটা প্রপার নাউন, ঠিক বলেছ। পরেরটায় আসি, এইটা কি বলতো? এই জায়গাটি কোথায়? গিয়েছো এটা? হ্যাঁ, গিয়েছো না? ঠিক, এটা হচ্ছে পুরীর কাছে কোণার্ক বলে একটা জায়গা আছে, সেখানে কোণার্কের সূর্য মন্দির। সেই সূর্য মন্দিরের একটা চাকা, এখানে অনেকে ছবি তোলে। তো সেই কোণার্কের সূর্য মন্দির, সেইটাও একটা কিন্তু একটা জায়গা, যে জায়গাটার নাম আমি স্পেসিফিক করে বলছি, নির্দিষ্ট করে বলছি, কাজে এটাও হবে কিন্তু প্রপার নাউন। এরপর বলো, এটা কি? এটা কোথায় অবস্থিত?
বললে গেটওয়ে অফ ইন্ডিয়া? না, ঠিক বলেছো, এটা হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, এইটা মুম্বাই অবস্থিত। তাহলে ওটা দিল্লিতে, এটা মুম্বাই অবস্থিত। এর পরেরটার বলো নাম কি? তাজমহল? না, তাজমহল নয়। ঠিক, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা কলকাতায় অবস্থিত। মহারানী ভিক্টোরিয়া তার উদ্দেশ্যে এই মহলটা তৈরি করা হয়েছিল, তাই নাম এটার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে এটা হয়ে গেল আমাদের এই রাউন্ডটা। এর পরের রাউন্ডে আমি আসছি, দেখো সেটা কি নিয়ে, দ্য পোয়েটস অ্যান্ড রাইটার্স। তাহলে কবি বা লেখক, এটার নাম যদি আমি বলি, তাহলে কবি, লেখক, পোয়েট আর রাইটার্স, এই কথাগুলো কি? এই কথাগুলো কিন্তু কমন নাম, যে কোনো কাউকেই বলতে পারে, যে কোনো কবিকেই বোঝাতে পারে, যে কোনো রাইটারকেই বোঝাতে পারে। তাহলে আমরা দেখে নিই এই কবির নাম কি। এইরকম গালে হাত দিয়ে ভাবতে বসেন, কে? ঠিক, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য যখন বললাম, তখন একটা নির্দিষ্ট কবিকেই বলল, তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। এরপর এটা পারছো না, আমাদের ভারতের প্রথম অস্কার বিজেতা, ঠিক, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের কোনো বই তোমরা পড়েছো? ফেলুদার গল্পগুলো, হ্যাঁ, তার প্রফেসর শঙ্কুর গল্পগুলো, ভালো ভালো বই তোমরা পড়বে। এরপরে দেখো, এটা কার বলো তো ছবি? এটা হচ্ছে সত্যজিৎ রায়ের বাবা। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সুকুমার রায়। সুকুমার রায়ের আবোল তাবোল তোমরা গল্প পড়েছো। তো সুকুমার রায়ের পরে যেটা আসছে সেটা বলো তো কে? এটা বীরভূমেরই লোক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওনার বাড়ি লাভপুরে, এবং উনিও বীরভূমের একজন বড় একজন লেখক। এবং তারাশঙ্করের গণদেবতা বইটা খুব বিখ্যাত বই, এবং তারাশঙ্করের গণদেবতা বইটার জন্য উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বাঙালি হিসাবে। এর পরেরটা বলি, এইটা বলো তো দেখি, এটা চিনতে পারছো না তো? এই বয়সে তোমরা ছবিটা দেখোই নি। এটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল মাথাতে, এরকম অবস্থায় দেখেছো। এবং শেষ বয়সে উনি কিন্তু উন্মাদ হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। তিনি হলেন কে? কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো সবই ছিল প্রপার নাউন। এরপর যেটা আসছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং পিএম বা প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, আর প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। ভারতের বিভিন্ন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের ছবি আমরা দেখব এখন। তোমাদেরকে বলতে হবে সেটাকে। দেখো তো, এইগুলোও তাহলে হচ্ছে কমন নাউন, কেননা প্রেসিডেন্ট বলতে অনেক প্রেসিডেন্টকেই বোঝাচ্ছে, প্রাইম মিনিস্টার বলতে অনেক প্রাইম মিনিস্টারকেই বোঝাচ্ছে। এইটা বলো, এটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে কে হবেন? ওনার জন্মদিনটাকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি 14ই নভেম্বর। ওনাকে সবাই চাচা বলেন, ছোট ছেলেদেরকে খুব ভালোবাসতেন। এনার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। এরপরে ইনি হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জওহরলাল নেহেরুর কন্যা, ওনার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। এরপর ইনি হলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ওনার নাম হচ্ছে প্রতিভা দেবী সিং পাটিল, প্রতিভা পাটিল নামে আমরা চিনি। এটা হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। তাহলে নামটা কি হবে? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইটা ভারতের একজন রাষ্ট্রপতি, উনি বীরভূমের লোক, সেই জন্য ওনার ছবিটা লাভপুরের কাছাকাছি করে, কিন্নাহারের ওখানে বাড়ি। ঠিক বলেছ, নাম হচ্ছে প্রণব মুখোপাধ্যায়। এইটা বলতো, এত লোক, উনি বিজ্ঞানী এবং তার সঙ্গে সঙ্গে উনি
রাষ্ট্রপতি হয়েছিলেন। ওনার জন্মদিনকে নামে পালন করা হয়? জাতীয় ছাত্র দিবস হিসেবে। ওনার নাম কি? ডক্টর এপিজে আব্দুল কালাম। তাহলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিন্তু হলো প্রপার নাউন। এরপরে এই রাউন্ডের নামটা কি দেখে নি। এই রাউন্ডের নাম হচ্ছে পেট্রিয়াটস। পেট্রিয়াটস মানে দেশপ্রেমিক। তাহলে দেশপ্রেমিক অনেক হতে পারে, তাহলে এটাও কমন নাউন হচ্ছে। তাহলে দেশপ্রেমিকদের মধ্যে এইটা কে বলো দেখি, এটা তাহলে কমন নাউন, এটাকে, এইটা হচ্ছে ক্ষুদিরাম বসু। ঠিক বলে। তার পরেরটা বলো, এরকম টুপি এরকম গোপ মানেই ভগৎ সিং। এইটা মহিলা, ভারতের স্বাধীনতায় তার একটা অবদান রয়েছে। ওনার নাম হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আমরা অনেক গানে গল্পে তার নাম শুনেছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ইনাকে তো সবাই চিনি আমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু, একবারে ঠিক উত্তর। আমাদের টাকার মধ্যে ওনার ছবি থাকে না, কি নাম? মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী বলে। এই হলো আমাদের আরেকজনের নাম আমরা পাচ্ছি, সেটা কি বলো? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। তাহলে ইনারা হলেন আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিক। তোমাদের খুব ভালো লাগছিল জানি, কিন্তু ক্লাসটা বড় হচ্ছে বলে এখানেই আমাকে কুইজটা বন্ধ রাখতে হলো। এবং তাহলে এর পরের আবার অন্য একটা দিন আবার কুইজ করব। আজকের যে আগের দিনের যে হোম টাস্ক সেগুলো একটু দেখে নিই, আর আজকের হোম টাস্কটা আমরা কি দেব সেটাও দেখে নিই। চলো, এপিসোড 5-এর যে এপিসোড 4-এর যে হোম টাস্ক ছিল সেটা একটু দেখে নিই। দেখো, একবারে বাচ্চাদের জন্য যে হোম টাস্কটা ছিল সেটা হচ্ছে কতগুলো শূন্য স্থান আছে, শূন্য স্থানটা পূর্ণ করতে হবে। তাহলে এটা দেখে মনে হচ্ছে কি বলতো, বানান কি হবে? ডিমের বানান এগ, ইজি এগ। তারপরেরটা তারা, তারা বানান কি হবে? এসটি এ আর স্টার। তারপরেরটা মাউথ, MOUTH, মাউথ। এরপরে তো সবাই জানো এ ফর অ্যাপল। তারপরে টেবল, TABLE লিখবে না কিন্তু, TABLE, এটাও পারবে তোমরা। ডগ, তারপরে নীল রঙের ইংরেজি হচ্ছে ব্লু। এইটা অনেকে র্যাট লিখে ফেলেছো, কিন্তু র্যাটের মতো তো লাগছে না, এটা তো ক্যাট, ক্যাট। তারপরে WINDO, উইন্ডো। এরপরে আসি বড়দের, মানে ক্লাস 3 এবং 4-এর জন্য। ক্লাস 3 এবং 4-এর জন্য দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হোমোগ্রাফের উপরে এখানে কথা বলা হয়েছে। 3 নাম্বার এপিসোডে আমি হোমোগ্রাফ নিয়ে কথা বলেছি, যারা দেখোনি তারা 3 নাম্বার এপিসোড দেখে নেবে। দ্য ড্যাশ ইজ ব্লোয়িং হার্ড, এখানে কি বলতো? ড্যাশ বলতে মুভিং এয়ার, মানে বাতাস। বাতাস ইংরেজি কি? বাতাস ইংরেজি উইন্ড। আর আই মাস্ট ড্যাশ মাই ক্লক, আমাকে আমার ঘড়িতে দম দিতে হবে। দম দেওয়া ইংরেজিও আমরা শিখেছি, দম দেওয়া ইংরেজি উইন্ড, দুটোতেই হয়ে গেল উইন্ড। তারপর দ্য ড্যান্সার মেড এ ড্যাশ, মাথা নত করে সম্মান জানাচ্ছে অডিয়েন্সকে বা শ্রোতাদেরকে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? এটা উচ্চারণ হয় বাও, বাও করা। আর আই প্লেস এ বো অন দ্য গিফট, তাহলে বানানটা একই, উচ্চারণটা আলাদা। ওটা বাও, এটা বো। বো মানে যে বিভিন্ন ফিতে বা রিবন দিয়ে যে ফুলের মতো করা হয় সেটাকে বো, এক ধরনের গিফট দিয়ে সেটাকে বো বলা হয়। এরপর দেখো অল দ্য স্টুডেন্টস আর ড্যাশ টুডে ইন দ্য ক্লাস, দেখো ক্লাসে সবাই হাত তুলেছে। আমরা কখন হাত তুলি? প্রশ্ন বলা, উত্তর বলার সময়, আর যখন আমাদের একে এসেছো প্রেজেন্ট দিতে বলে তখন। তাহলে এখানে একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, প্রেজেন্ট। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, সকলেই উপস্থিত আছে। দে উইল ড্যাশ দ্য রিওয়ার্ড এট 7 PM, তারা এই পুরস্কারটা বিতরণ করবেন। প্রেজেন্ট মানে গিফট করা বা প্রেজেন্ট করা, তাহলে প্রেজেন্ট মানেও কিন্তু কোনো কিছু দেওয়া। তাহলে দুটো প্রেজেন্ট পেলাম এখানে।
এরপরে প্লিজ ড্যাশ দ্য ডোর, দেখো দরজাটা বন্ধ করতে বলছে, শাট মানেও বন্ধ করা হয়, আর একটা কি বানানো হয়, ক্লোজ, ক্লোজ মানেও হচ্ছে বন্ধ করা। তাহলে ক্লোজ মানে যেমন বন্ধ করাও হয়, সি স্যাট ড্যাশ টু হার মাদার, তাহলে সি স্যাট ক্লোজ টু হার মাদার, সে তার মায়ের কাছে বসে আছে। তাহলে ক্লোজ এর মানেও কাছে, আবার এই ক্লোজ ওর মানেও কিন্তু আবার বন্ধ করাও হয়। দ্য ডক্টর ইজ নট শিওর ইফ দ্য পেশেন্ট উইল ড্যাশ অর ডাই, ডক্টর ঠিক নিশ্চিত নয় যে পেশেন্টটা বাঁচবে না মারা যাবে। তাহলে এখানে বাঁচা ইংরেজি হচ্ছে লিভ, লিভ অর ডাই। আর আই স হার ড্যান্স ইন ফেসবুক লাইভ, এটা লাইভ, তাহলে আমি ফেসবুক লাইভে তার, লাইভ বলতে রিয়েল টাইম পারফরমেন্স, এই সময়ে হচ্ছে, এই সময়ই দেখছি, এটাকে বলা হয় লাইভ দেখা। তার লাইভ আর তার বিপরীত হবে তাহলে রেকর্ডিং। তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু রেকর্ডিং, অনেক আগে ভিডিওটা করেছি, তারপরে তোমরা রেকর্ডিং দেখো। আর এই যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি ফেসবুকে হয় লাইভ, ইউটিউবে হয় লাইভ, তাহলে সেই লাইভ মানে রিয়েল টাইম পারফরমেন্স, ওই সময়ের একটা ঘটনা, সেটা আমি এই মুহূর্তেই দেখছি। এরপরে চলে আসছি বড়দের জন্য, 5 এবং তার উপরে যারা রয়েছে তাদের জন্য। মোস্ট পিপল ড্যাশ উইথ দেয়ার ড্যাশ হ্যান্ড, তাহলে বেশিরভাগ মানুষ লেখে তাদের ডান হাত দিয়ে। তাহলে লেখা ইংরেজি কি, এই লেখা ইংরেজি হবে রাইট, আর ডান ইংরেজি হবে রাইট, RIG। বানান দুটো দেখে নাও, দুটো বানান কিন্তু আলাদা। ইট টুক হিম ড্যাশ টু রিকভার ফ্রম হিজ ড্যাশনেস, তার 1 সপ্তাহ লেগে যাবে তার এই দুর্বলতা কাটিয়ে উঠতে। তাহলে প্রথমটা হচ্ছে 1 সপ্তাহ, সপ্তাহ ইংরেজি হচ্ছে উইক, WEEK, আর তার দুর্বলতা ইংরেজি কি, উইক, WEAK, উইকনেস। আওয়ার টিম ড্যাশ অল বা ড্যাশ অফ দ্য ম্যাচেস, তাহলে আমাদের টিম সবগুলো ম্যাচই জিতেছিল, কেবল একটাই জিততে পারেনি। তাহলে জিতেছিল ইংরেজিতে কি, WON, বানানটা WON, কিন্তু উচ্চারণটা বলেছিলাম কি ওন, না ওন নয়, মনে রাখবে এটার উচ্চারণ কিন্তু ওয়ান, ONE, এর মতো উচ্চারণটা, কিন্তু বানানটা হবে WON। উইনের পাস্ট টেন্স হচ্ছে ওয়ান। তাহলে আমাদের টিমটা জিতেছিল অল, সমস্তগুলোই প্রায় জিতেছিল, বাট মানে ছাড়া, একটা ছাড়া, তাহলে এখানে বানান হবে ওয়ান, একটা ছাড়া সব ম্যাচ জিতে। I shall send you the pictures of the dash shoe in the dash, তাহলে তুমি কোন দোকানে গিয়েছো, দোকানে দেখা গেল যে বলছে যে আমি একটা ছেলের জুতো চাই, ছেলেদের জুতো কিনতে গিয়েছো, ছেলেদের জুতোগুলো নেই, ও বললো যে তুমি আমাকে তোমার ইমেল আইডি দিয়ে যাও, আমি তোমাকে মেল করে দেবো ছবিগুলো, সে ছবি না পুরুষদের জুতোর ছবি। তাহলে আই শ্যাল সেন্ড ইউ দ্য পিকচার্স অফ দ্য মেল শুজ, মেল শুজ মানে পুরুষদের জুতো, ইন দ্য মেল, MAIL। এই জুতো বললাম বলে মনে পড়লো একটা জিনিস বলি তোমাদের, বড় বড় দামি দামি কোম্পানি যেমন রিবক আছে, নাইকি আছে, এরকম ভালো দামি দামি যেগুলো জুতোর কোম্পানি, তাদের এক একটা জুতোর দাম অনেক করে হয়, 5,000 6,000 করে এক একটা জুতো, আরো বেশি দামি হতে পারে। তো সেই জুতোগুলো যখন আসে তখন একটা ট্রাকে শুধু বাঁ পায়ের জুতোগুলো আসে, আর একটা ট্রাকে ডান পায়ের জুতোগুলো আসে, একসাথে দুটো জুতো আসে না, কেন জানো বলো তো? তার কারণ যদি কখনো ট্রাকটা উল্টে যায় বা কোনো কারণে যদি ট্রাকটা থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, তাহলে জুতোগুলো কেউ নেবে না, তার কারণ এক পাটের জুতো কেউ ব্যবহার করতে পারবে না। কিরকম বুদ্ধি করে ওরা এক পাট করে জুতো আনে বলো তো, আবার দোকানে এসে সেই দুটো পার্টকে একসাথে করে বিক্রি করে। ভালো তথ্য না, একটা মজার ব্যাপার। তারপরে 5 নম্বরে আসি, হি স্যাট উইথ হিজ ড্যাশ আন্ডার দ্য ট্রি টু অ্যাভয়েড দ্য হট ড্যাশ, তাহলে সে তার ছেলের সাথে বসেছিল গাছের নিচে যাতে করে ওই তপ্ত সূর্য বা সূর্যের গরমটাকে এড়িয়ে যাওয়া যায়, অ্যাভয়েড করা যায়। তাহলে হি স্যাট উইথ হিজ পুত্র, পুত্র ইংরেজি কি হবে, SON, আন্ডার দ্য ট্রি গাছের নিচে, টু অ্যাভয়েড দ্য হট উষ্ণ কি না সূর্য, সূর্য ইংরেজি কি SUN, সান। এরপর ডু ইউ ড্যাশ এভরিথিং দ্যাট হ্যাজ বিন ডিসকাসিং ড্যাশ, তুমি কি সব কথা শুনে ফেলেছো এখানে যেগুলো আলোচনা হলো? তাহলে শোনা ইংরেজি কি, শোনা ইংরেজি হচ্ছে হিয়ার, HEAR, ডু ইউ হিয়ার এভরিথিং দ্যাট হ্যাজ বিন
ডিসকাসিং হিয়ার, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হতো, আমি ওটা দিতে ভুলে গেছি, ফুল স্টপ হয়ে গেছে, ওটা জিজ্ঞাসা চিহ্ন। তারপরেরটাতেও তাই, একটা জিজ্ঞাসা চিহ্ন। ক্যান ইউ ড্যাশ দ্য শিপ অন দ্য ড্যাশ, তুমি কি দেখতে পাচ্ছ জাহাজ একটা যেটা সমুদ্রের মধ্যে রয়েছে? তাহলে দেখা ইংরেজি কি? দেখা ইংরেজি CSW, আর অন দ্য সমুদ্র ইংরেজি কি? CSEAC। তাহলে ক্যান ইউ সি দ্য শিপ অন দ্য সি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হতো। দ্যাট ড্যাশ হ্যাজ ব্রাউন ড্যাশ অল ওভার ইটস বডি, তাহলে এখানে দুটো হেয়ার পাবো। তাহলে সেই যে খরগোশ, খরগোশ ইংরেজি কি? HARE। হ্যাজ ব্রাউন হেয়ার, হেয়ার মানে লোম বা চুল, অল ওভার ইটস বডি, তার গোটা শরীরে বাদামি রঙের লোমে ঢাকা আছে। আই ওয়ান্ট টু ড্যাশ দ্য নিউ শার্ট ফ্রম দ্য শপ ড্যাশ দ্য সি, আমি কিনতে চাই, কেনা ইংরেজি হচ্ছে বাই, বাই দ্য নিউ শার্ট ফ্রম দ্যাট শপ, সেই দোকানটা থেকে যেটা ওই সমুদ্রের ধারে। তাহলে বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন যার দ্বারা কোনো কিছু ধারে বোঝায়, কিনারায় বোঝায় বা তীরে বোঝায়। তাহলে একটা হলো বাই আর একটাও বাই, দুটোর মানে আলাদা, বানান আলাদা। দ্য পাইরেটস, পাইরেটস মানে জলদস্যু, জলদস্যুদের তোমরা ছবি দেখেছো যে একটা চোখে এখানে একটা কালো কাপড় দেওয়া থাকে, কেন দেওয়া থাকে বলো তো? তো করতে করতে তাদের চোখে লেগে গিয়েছে বলে? তাহলে সব পাইরেটসেই কেন পড়ে ওটা? তার একটা কারণ আছে। তোমরা অন্ধকার থেকে যখন বাড়ির মধ্যে আসো তখন দেখবে তোমরা কিছুক্ষণের জন্য ওই আলো থেকে যখন রোদের মধ্যে থেকে যখন বাড়ির মধ্যে আসো, কিছুক্ষণ দেখবে ঘরের জিনিসগুলো তুমি ভালো করে দেখতে পাচ্ছ না, অন্ধকার অন্ধকার লাগে। তার কারণ আমাদের চোখটা আলো থেকে অন্ধকারে অ্যাডজাস্ট হতে একটু সময় নেয়। সেই রকম ভাবেই জলদস্যুরা ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে বড় জাহাজের চারপাশে ঘিরে ফেলে এবং ওরা বড় দড়ি ছুঁড়ে ওই দড়ি বেয়ে 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 জাহাজের উপরে উঠে যায়। তো জাহাজের উপরে ওঠার পরে কি হয় না, জাহাজের ভেতরে ঢুকতে হয়। তো জাহাজের বাইরেরটা তো আলো, ভেতরটা তো অন্ধকার, তাহলে ভেতরের লোকগুলো কিন্তু ওই দস্যুটাকে সহজেই দেখে নেবে। কিন্তু দস্যুটা যখন বাইরে থেকে ভেতরে ঢুকবে জলদস্যু, তখন কিন্তু সে ভেতরটা দেখতে পায় না। তখন ওরা করে কি, ওই কালো কাপড়টাকে এই চোখ থেকে সরিয়ে এই চোখে দিয়ে দেয়। এই চোখটা তো এতক্ষণ অন্ধকারেই ছিল, ওই জন্য অন্ধকারটা সহজেই দেখতে পায়, খুব তাড়াতাড়ি ওরা কাজ করতে পারে। কেউ হয়তো আটকাতে এলে তাকে ধরতে পারে, এই সব কাজগুলো খুব তাড়াতাড়ি দেখতে পায়, সেই জন্যই ওরা চোখে একটা কালো কাপড় পরে। এটাও একটা মজার তথ্য। তাহলে দ্য পাইরেটস ডিগ এ বিগ ড্যাশ টু বাড়ি দ্য ড্যাশ ট্রেজার, তাহলে সে একটা বড় গর্ত করেছিল, গর্ত করা ইংরেজি হচ্ছে হোল, আর গর্ত করা ইংরেজি ডিগ, গর্ত ইংরেজি হোল। টু বাড়ি, বাড়ি মানে পুঁতে রাখার জন্য, কবর দিয়ে রাখার জন্য। দ্য হোল ট্রেজার, হোল মানে সম্পূর্ণ সম্পত্তিগুলোকে মাটিতে পুঁতে রাখার জন্য একটা বড় গর্ত করে। এই ছিল তোমাদের আগেকার দিনের কাজটা। আর আজকের দিনের হোম টাস্কটা একটু দেখে নিই, কি হোম টাস্ক দিয়েছি তোমাদের। ক্লাস 1 এবং 2 তোমাদের জন্য খুব সহজ কাজ আছে। দেখো এখানে ডক্টর মানে ডাক্তার, সিঙ্গার মানে জানো গায়িকা, এখানে গায়ক বা গায়িকা, বিচ মানে সমুদ্রের তীর, টেবিল মানে টেবিলই জানো তোমরা, বল মানেও জানো, মাংকি মানে বাঁদর, ক্যাট মানে বেড়াল, এয়ারপোর্ট মানে যেখান থেকে এরোপ্লেন ছাড়ে, বুকস মানে বই, ফার্ম মানে খামার বাড়ি যেখানে বিভিন্ন পশু চাষ করা হবে, পশুদেরকে রাখা হয়, হর্স মানে ঘোড়া, টিচার মানে শিক্ষয়িত্রী বা শিক্ষক। তাহলে এদের মধ্যে দেখো কিছু আছে যারা ব্যক্তি, তাহলে ব্যক্তিদের 3টে নাম লিখবে, তাহলে পার্সনের ঘরে কে কে বসবে সেটা লিখবে, পার্সন মানে ব্যক্তি। কিছু কিছু আছে বস্তু, সেগুলো হচ্ছে কি না থিংস, থিংসের ঘরে কোনটা কোনটা বসবে সেটা লিখবে। প্লেস, কিছু কিছু জায়গার নাম আছে, তাহলে সেই জায়গাগুলো 3টে আছে, সেই 3টে নাম এখানে লিখবে। আর 3টে পশুর নাম আছে, কোনটা কোনটা পশুর নাম সেটা তোমরা লিখবে 1 2 3। খুব সহজ কাজ, সহজেই করতে পারো। এরপরে যাদের এই হোম টাস্কটা ছিল পরেরটা, এইটা হচ্ছে কাদের না, এইটা হচ্ছে ক্লাস 3 এবং ক্লাস 4 জন্য। এদেরকে দেখো কমন নাউন এবং প্রপার নাউন কোনটা কোনটা সেটা বাছতে বলেছি। প্রথমে দিয়েছি সচিন, সচিন তেন্ডুলকর, এটা প্রপার নাউন না কমন নাউন তুমি দেখবে। রিভার মানে নদী, এরপর মাউন্টেন মানে পর্বত,
তারপর রয়েছে ডগ, কুকুর। এরপর রয়েছে ইন্দিরা, ইন্দিরা একটা নাম, বীরভূম একটা জেলার নাম, রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ফুল একটা জায়গার নাম, অ্যানিম্যাল হচ্ছে একটা প্রাণী। এরপর যেটা রয়েছে মাদার মানে মা, তারপর ইয়েলো মানে হলুদ, এরপরে বাইবেল মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কান্ট্রি মানে দেশ, এরপরে রয়েছে পেন্সিল, তোমরা লেখো পেন্সিল দিয়ে, কলকাতা একটা জায়গার নাম, এরপর টিচার মানে শিক্ষক বা শিক্ষয়িত্রী, গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী, এরপর রয়েছে কি না তাজমহল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোয়েট বা কবি, আর রয়েছে কি না এভারেস্ট। তাহলে এদের কিছু হবে প্রপার নাউন, কিছু হবে কমন নাউন। তোমরা কোনটা কোনটা প্রপার নাউন আর কোনটা কোনটা কমন নাউন সেটা কিন্তু বেছে তোমাদের লিখতে হবে। এই ছিল তোমাদের কাজ। আর যেটা রয়েছে তোমাদের ক্লাস 5 এবং তার উপরে যারা রয়েছে তাদের জন্য, সেটা তাদেরকে পার্টস অফ স্পিচগুলোকে চিনতে হবে। আমরা যে 8টা পার্টস অফ স্পিচ বললাম সেগুলো চিনতে হবে। কি থট অফ এ ওয়াইজ প্ল্যান, থট মানে সে চিন্তা করেছিল, তাহলে সে একটা খুব সুন্দর প্ল্যানের কথা চিন্তা করেছিল। চিন্তা করা ইংরেজিটা কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, এগুলোর মধ্যে কোনটা হবে? হোয়ার আর ইউ গোয়িং, ইউটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে লিখবে। দ্যাট ওয়াজ এ লাভলি ইভিনিং, এল ওয়াই যুক্ত শব্দ আছে, তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে তোমরা দেখবে। হি মাস্ট বি এ স্টুপিড, সে নিশ্চয়ই খুব বোকা, বোকাটা কি হবে কোন পার্টস অফ স্পিচ? রেশমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রেশমা আমার খুব ভালো বন্ধু, সরি রেশমা আমার খুব ভালো বন্ধু। এরপরে যেটা রয়েছে সেটা তাহলে বেস্ট, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ফ্রুট, সে মার্কেটে গিয়েছিল কিছু ফল কিনতে, তাহলে বাইটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? আই হেল্পড হিম বিকজ হি ওয়াজ ইজ মাই ফ্রেন্ড, আমি তাকে সাহায্য করেছিলাম কারণ সে হয় আমার বন্ধু, তাহলে এই বিকজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? ইট ইজ মাই পেন, এটা আমার কলম, তাহলে মাইটা কোনটা পার্টস অফ স্পিচ হবে? মাই ফাদার ওয়ার্কস ইন এ শপ, শপ মানে দোকান, আমার বাবা দোকানে কাজ করেন, তাহলে এই দোকানটা কোন পার্টস অফ স্পিচ হবে? দ্য ডল ওয়াজ এক্সপেন্সিভ স্টিল আই বট ইট, এই পুতুলটা ছিল খুব দামি কিন্তু তবুও আমি এটা কিনেছিলাম, তাহলে এক্সপেন্সিভ কথাটা কোন পার্টস অফ স্পিচ হবে এটা তোমরা লিখবে। কাজেই তোমাদের এটা কি লেখা আছে বলো তো? এখানে একটা জিনিস লেখা আছে, দেখো প্রথম ছেলেটা নীল রঙের, এটা টি এর মতো, তারপরে এইচ, তারপরে এ, তারপরে এন এর মতো, তারপরে কে, তারপরে ওয়াই, ও এবং ইউ। কাজেই তোমাদের সকলকে আমি জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। এখনো যারা আমাদের এই ভিডিওটি অন্য মাধ্যমে দেখছেন, হয়তো ইউটিউবে থেকে দেখছেন, তাদেরকে বলি আমাদের একটা লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসের লিঙ্ক পেতে আপনারা এই নাম্বারে 9851200011 আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর সেখানে তাদের যে হোম টাস্কগুলো দিচ্ছি সেগুলো চেক করে দিই আমি, এবং তাদের একটা চেক করে ফিডব্যাকও দিই কেমন হয়েছে। আর যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন মিলন কুমার দে। বেশ, আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আবার পরের সপ্তাহে হাজির হব এইরকমই আরেকটি এপিসোড।